রসুন রোপণের কতদিন পরে আমাদের চাপান দেওয়া প্রয়োজন, অর্থাৎ চাপানের হিসাবে আমাদের যে সারটা ব্যবহার করা সেই সার ব্যবহার করব কতদিন পর, অর্থাৎ সার ব্যবহার করার ফলেই আমাদের যে জলসেচ ব্যবস্থাপনা সেটা রাখবো কতদিনের মাথায়, এবং চাপান হিসাবে আমরা কোন কোন সার ব্যবহার করব। অর্থাৎ এখন আমরা যে সারটা ব্যবহার করব রসুনের জমিতে সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী, কারণ এই মুহূর্তেই গাছের চেয়ারা অর্থাৎ চেয়ারার কিন্তু যে বনস্পতি বৃদ্ধি, গাছের যে বনস্পতি বৃদ্ধি সেটা কিন্তু আসবে। তাই এখনই আমরা যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলোই গাছ ধীরে ধীরে গ্রহণ করবে, এবং আমরা যে সারটা মাটিতে ব্যবহার করেছিলাম সেই সারগুলোকেও খেতে শুরু করবে। আমাদের এখন যে সারগুলো ব্যবহার করব তার মধ্যে কিছু কিছু উপাদান অর্থাৎ কিছু কিছু সার আমাদের ব্যবহার করতে হবে যেন ওই সারটা সে গ্রহণ করতে পারে রসুন। আর এই সার ব্যবহারের আগে আমাদের যে পরিচর্যাগুলো করতে হবে সেই পরিচর্যাগুলো কি, সেই সমস্ত বিষয়ই আজকের ভিডিওতে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গাছগুলো একবার লক্ষ্য করুন, সুন্দর কিন্তু গাছ আছে। আর তার সঙ্গে আপনাদেরকে দেখাই, দেখুন প্রত্যেকটা গাছ অর্থাৎ একটা জায়গাতে শুধু একটাই কিন্তু গাছ আছে, ডবল করে কোনো এক জায়গায় কিন্তু গাছ দেখুন দেখা যাচ্ছে না। যদিও দুই একটা থেকে থাকে সেগুলো কিন্তু তুলে দেওয়া হবে। আর দেখুন জমিতে এই দুদিন আগেই কিন্তু আমাদের জমি একদম কুপিয়ে তারপরে মাটিগুলোকে দেখুন একদম রস নেই। তো এই অবস্থাতেই কিন্তু আমাদের সেচ দেওয়া প্রয়োজন। দেখুন জমিতে একদমই কোনো প্রকারের ঘাস নেই। যদি আপনারা ঘাস মারা ওষুধ দিয়ে থাকেন সেটাও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, আমার ভিডিও করা আছে, ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, দেখবেন কোন ঔষধ আপনারা ব্যবহার করবেন। আর যদি চান যে না আমরা একদম প্রথমেই কুপিয়ে নেব, তাহলে আপনারাও এইভাবে আমার এই জমির মতো কুপিয়ে নিতে পারেন। তাহলে ঘাসও আপনার জমিতে নির্মূল হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিও এক প্রকার শুকিয়ে নেওয়া হবে। এই যে দেখুন লক্ষ্য করুন ভালো করে। আর সঙ্গে সঙ্গে আপনারা যদি ডবল কোনো রসুন থেকে থাকে সেগুলোও তুলে নিতে হবে। রসুনের এই যে জমির পরিচর্যার পর আমাদের যে মূল পর্ব, এই যে 30 থেকে 35 দিনের মধ্যে যে সার ব্যবহার, সেই সার ব্যবহারে আমরা যে সারগুলো ব্যবহার করছি সেটাই কিন্তু এই পরিস্থিতিতে এই যে সময়ের মধ্যে গাছের যে খাদ্যগুলোর প্রয়োজন সেইগুলোই আমাদের ব্যবহার করতে হবে। তবে আমরা ভেঙে ভেঙে কোনো সার এই মুহূর্তে দিচ্ছি না, অর্থাৎ নাইট্রোজেন কিছু বা আবার পটাশ কিছুটা দিলাম, সিঙ্গেল সুপার ফসফেট দিলাম, ভেঙে ভেঙে নয়, পটাশ কিছুটা আলাদা দিলাম। তাহলে আমরা এখন কোন সার ব্যবহার করব? এখন এই যে দেখুন আমি দেখাই, এই যে এদিকে 10-26-26 যে সারটা রয়েছে, এনপিকে নাইট্রোজেন রয়েছে 10%, ফসফরাস রয়েছে 26% এবং পটাশ রয়েছে 26%। এটা আমরা প্রত্যেকেই জানি যে 10-26-26-এর মধ্যে কোন কোন উপাদান রয়েছে আমরা যে সমস্ত চাষি আমরা চাষ করে থাকি। তাহলে রসুনের যদি আমরা এখন এই যে প্রথম পর্বের যে চাপানটা, সেই চাপানে যদি 10-26-26 দিয়ে থাকি তাহলে গাছের যে নাইট্রোজেনের প্রয়োজন সেই নাইট্রোজেন যে উপাদান সেই উপাদান কিন্তু খুব সহজেই 10-26-এর মধ্যে পেয়ে যাচ্ছে। তাহলে নাইট্রোজেন রয়েছে এখানে 10%। এবার নাইট্রোজেনের কাজ কি হবে? যখন আমরা আমাদের রসুনের জমিতে ব্যবহার করছি, গাছ যখন নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে, গাছের ক্লোরোফিলের তৈরি হচ্ছে এবং ক্লোরোফিল তৈরি হওয়ার ফলেই খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতেই গাছ কিন্তু তার খাবার তৈরি করে নিতে পারছে। এই জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে নাইট্রোজেন সার একটু বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। কিন্তু তবে 10-26-26 যেহেতু রয়েছে 10% কিন্তু এখানে নাইট্রোজেন। তবে এক্সট্রা করে আমাদের আরও, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, আরও কিন্তু আমাদের 1 বিঘা জমিতে 20 কেজি আমরা নাইট্রোজেন ব্যবহার করছি। কারণ এই মুহূর্তে আমাদের নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি দেওয়া প্রয়োজন। কারণ গাছকে এখনই আমরা যে খাদ্যগুলো দেব সেই খাদ্যগুলো গ্রহণ করবে এবং সে ধীরে ধীরে তার যে পর দ্বিতীয় যে পর্যায় সেই পর্যায়ে কিন্তু সে পৌঁছে যাবে। তাহলে প্রথম চাপান এই জন্য আমরা 10-26-26 দিচ্ছি 50 কেজি 1 বিঘা জমিতে। তবে এবার ইউরিয়ার পরিমাণটা যেটা বললাম যে ইউরিয়ার যে কাজ সেটা, এর পাশাপাশি ফসফরাস যেটা রয়েছে 26%, এর ফসফরাসের কাজ কী হবে? মাটির যে উর্বরতা সেটা বজায় রাখবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের শেকড়ের যে বৃদ্ধি সেই শেকড়ের বৃদ্ধির আনবে এবং তার সঙ্গে গাছের
বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে। এবার এর সঙ্গে আমরা পটাশের যে পরিমাণ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি 26%। তাহলে পটাশ ব্যবহার করার কারণ কি এই মুহূর্তে? দেখুন, আমরা এখনই যদি এই 10-26-এর মধ্য দিয়ে পটাশ জমিতে দিতে পারি, তাহলে গাছের যে বিভিন্ন প্রকারের রোগের অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু কাজ করে পটাশ, এবং তার সঙ্গে সঙ্গে পটাশ গাছের শিকড়ের পরিমাণটাকেও বাড়িয়ে তোলে এবং গাছকে বেশ শক্তপোক্ত করে তোলে, যেন কোনো প্রকারের রোগ গাছকে আক্রমণ করতে না পারে সেই দিকটা পটাশ রাখে, এবং তার সঙ্গে গাছকেও শক্তিশালী এবং সতেজ এবং গাছকে বৃদ্ধিতেও সাহায্য করে পটাশ। তাহলে পটাশ আমরা পেয়ে যাচ্ছি 10-26-26-এর মধ্যে। একদম র যে পটাশটা সেটা কিন্তু আমরা এখন ব্যবহার করছি না, সেটা আমরা হাতে রাখছি। সেটাও কিন্তু আমাদের পরবর্তীতে আমরা ধাপে ধাপে সেটা ব্যবহার করব। পরবর্তীতে যে সেচ দেব বা তারপরে যে সেচ দেব, সেই সেচেও কিন্তু আমাদের কিছু সার ব্যবহার করতে হবে। তাহলে এখন আমরা 10-26-26 দিলাম 50 কেজি। আর র নাইট্রোজেন, যেহেতু 10-26-এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা কম আছে 10%, তাই আমরা র নাইট্রোজেন দিচ্ছি আরও এক্সট্রা করে 20 কেজি, এইটা থাকছে। আর এর সঙ্গে আমাদের আরেকটা যে সারের যে উপাদানটা থাকছে সেটা হচ্ছে এই যে সালফার। দেখুন, এই যে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাক্সুল, দেখুন যার মধ্যে ট্যাক্সুল ডিএফ, সালফার রয়েছে 80% WDG। তো এই যে সারটা, এটা গত বছরেও কিন্তু আমার রসুনের জমি এবং পেঁয়াজের জমিতে দেওয়া হয়েছিল। সেটা আপনারা চাইলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? দেখুন, যদি আমরা এই সালফার ব্যবহার করি, তাহলে আমরা জমিতে আগে যে সারগুলো ব্যবহার করে রেখেছি সেই সারগুলোকে খুব সহজেই কিন্তু গাছ যেন সহজেই গ্রহণ করে নিতে পারে, সেই কাজের সুবিধার্থে সালফার ব্যবহার করা হয়। এবং তার সঙ্গে আমাদের রসুনের যে আকৃতি, সেই আকৃতি যেন ঠিক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে রসুনের যে গন্ধ, ঝাঁঝালো যে গন্ধ রসুনের, সেই গন্ধটাকেও ঠিক রাখে, এবং রসুনে যেন কোনো প্রকারের রোগ আক্রমণ করতে না পারে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখে সালফার। এছাড়াও সালফার উদ্ভিদ দেহে, অর্থাৎ এই রসুনের গাছে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, যা প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো প্রোটিন তৈরিতে যখন অ্যামিনো অ্যাসিড সাহায্য করে, তখন গাছের যেমন কোষের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ কোষের আকৃতি প্রদান করে, এবং তার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও সাহায্য করে। তাই সালফার আমাদের এই সময় ব্যবহার করা প্রয়োজন। তাহলে সালফার আমরা এই সময় কি পরিমাণে ব্যবহার করব? দেখুন, আমার এখানে কিন্তু 2 কেজি, অর্থাৎ 1 বিঘা জমিতে আমরা 2 কেজি সালফার ব্যবহার করব। একটা প্যাকেট 1 কেজির, তো আমাদের এখানে 2 কেজি সালফার ব্যবহার করা হচ্ছে। এইবার এই যে দেখুন, এখানে সালফার কিন্তু আমি ঢেলে রেখেছি আমার এই যে ইউরিয়া সারের উপর। তারপর আমরা এই যে 10-26-26 এটাও আমরা ঢেলে নেব। ঢেলে পুরো জমিতে একদম ভালো করে মিশিয়ে পুরো জমিতে আমরা সুন্দর করে ছিটিয়ে দেব। তারপরে ধরুন আজকে আপনি বিকালবেলা করে সারটাকে ছিটিয়ে রাখলেন, তারপর সকালবেলা বা সার ছিটানোর পরে আপনারা জলসেচ দেবেন। অনেকেই আপনাদেরকে বলবে যে রস কমবে, অর্থাৎ পা দাঁড়ানোর মতো হলেই আপনারা সার ব্যবহার করতে পারবেন, সেটাই যাবেন না। আপনারা আগে সার ছিটান, তারপরে আপনারা জলসেচ দিন। তো এইভাবেই কিন্তু আপনারা যদি জলসেচ সার ব্যবহার রাখতে পারেন, তাহলে আমার রসুনের যে ফলন হয়েছিল গত বছর, সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরেছিলাম। তো সেটা যদি চান, তাহলে আপনারা এই যে 30 থেকে 35 দিনের মধ্যেই এই সারগুলো ব্যবহার করুন। এবং এর পরবর্তীতে আমরা আরও কোন কোন সার ব্যবহার করলে আমাদের গাছ সুন্দর হবে এবং রসুনের সাইজ সুন্দর হবে, সেটাও কিন্তু এক এক করে তুলে ধরব। তো আজকে এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা। 30 থেকে 35 দিনের মধ্যে আপনারা কোন সার জমিতে ছিটিয়ে তারপরে আপনারা জলসেচ ব্যবস্থাপনা রাখবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।